লেখিকা ঈপ্সিতা মিত্রর যখন নীরবে দূরে। আজ রিকের জন্য দিনটা খুব ইম্পর্ট্যান্ট। আজ ওর রেস্টুরেন্টের 1 বছর কমপ্লিট হলো। সাকসেসফুল একটা বছর। অনেক দিনের অপেক্ষা, স্ট্রাগেল আর চেষ্টার পর শুরু করেছিল কলকাতা কলিংকে। আসলে ছোটবেলা থেকে রান্নার প্রতি যেন একটা নেশা কাজ করতো রিকের। মা রান্নাঘরে গেলেই তাই ও ছুটতো পেছনে পেছনে। এক্সপেরিমেন্টাল রান্না থেকে রোজকার ডাল ভাত, সব কিছুই যেন ওকে টানতো। আর সময়ের সঙ্গে রান্না করাটা যে কখন একটা প্যাশনের মতন হয়ে গেল ওর কাছে, আর কিচেনটা ওর বেস্ট ফ্রেন্ড, বুঝতেই পারেনি। তাই সব সময় কেরিয়ারের কথা মাথায় এলেই ভাবতো যা করবে জিভে প্রেমের জন্যই করবে। সেই মতন গ্রাজুয়েশন কমপ্লিট করে হোটেল ম্যানেজমেন্টটাও পড়লো। তারপর 3 বছর দিল্লির একটা 5 স্টার হোটেলে চাকরিও করলো। ভেবেছিল তখন এই 3 বছরের স্যালারির জমানো সব টাকা দিয়েই শুরু করবে নিজের প্রথম রেস্টুরেন্ট। তবে জীবনটা তো আর আমাদের প্ল্যান করা স্ক্রিপ্টের মতন চলে না। ওপরওয়ালা অনেক সময় একটা আলাদা স্ক্রিপ্ট রেডি করে রাখে। আর সেই ওপরওয়ালার স্ক্রিপ্টের লেখা অনুযায়ী হঠাৎ রিকের সুস্থ বাবার হার্টে প্রবলেম দেখা দিল। আর কিছু টেস্ট করার পর জানা গেল কিডনিও ড্যামেজ। এদিকে প্রাইভেট ফার্মে চাকরি করে যা টাকা জমিয়েছিল সেটা ছেলের হোটেল ম্যানেজমেন্টের ফিস দিতেই শেষ। তাই হাত পুরোই ফাঁকা। তখন রিকের কাছে নিজের রেস্টুরেন্টের স্বপ্নর থেকে অনেক বেশি দামি মনে হয়েছিল বাবার জীবন। সেই জন্য ব্যাংকের সব সেভিংস কয়েক মাসে শেষ করে দিয়েছিল বাবার চিকিৎসায়। প্রায় 6 মাস কলকাতা, ভেলোর, চেন্নাইয়ের নামি নামি হসপিটাল, ডাক্তারদের দ্বারে ঘুরে ঘুরেও শেষ রক্ষা হলো না। একদিন বাবা সব ছেড়ে সেই চলেই গেল। আর গেল ওর হোটেলের চাকরিটাও। সেই সময় বাবার সঙ্গে থাকার জন্য আসলে অনেক ছুটি নিতে হচ্ছিল রিককে। বারবার হোটেল থেকে ওকে ওয়ার্নিং দিচ্ছিল, কিন্তু রিকের পক্ষে তখন বাবাকে হসপিটালে রেখে আর মায়ের ওপর একা সব কিছু ছেড়ে দিয়ে দিল্লিতে চলে আসা সম্ভব ছিল না। তাই আর চাকরিটা রাখতে পারল না। ওই সময় মনে হয়েছিল জীবনের সব কিছু বোধহয় শেষই হয়ে গেল। ওর ফ্যামিলি, ওর কেরিয়ার, ওর স্বপ্ন সব। তবে এই সব শেষ হয়ে যাওয়ার সময় একজন ছিল যে সারাক্ষণ ওর হাতটা শক্ত করে ধরে রেখেছিল। রিক ভাঙতে চাইলেও সে ভাঙতে দেয়নি। জোর করে ওকে আবার স্বপ্ন দেখতে বাধ্য করিয়েছিল। আর সে হলো ওর ছোটবেলাকার বন্ধু রূপকথা। পাশের বাড়ির এই মেয়েটা সেই ক্লাস 1 থেকে ওর ভালো মন্দ, সময় অসময়ে ওর সঙ্গে থেকেছে। সে রিকের স্কুল প্রজেক্ট ঠিক সময় রেডি করে দেওয়া হোক, কি ওর বানানো এক্সপেরিমেন্টাল ডিশকে প্রথম চেখে দেখা, সবেতেই রূপকথা। এমনকি যখন রিকের বাবা ওর হোটেল ম্যানেজমেন্ট পড়াটাকে একেবারেই সাপোর্ট করছিল না, চাইছিল রিক মাস্টার্স কমপ্লিট করে অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিক, তখনও হোটেল ম্যানেজমেন্টের গুরুত্ব থেকে শেফ হলে ঠিক কী কী রাজ্য জয় করা যায়, টাটা বিড়লা আম্বানি না হোক সঞ্জীব কাপুর হয়ে ঠিক কত সম্পত্তির মালিক হওয়া যায়, তার একটা লিস্ট বানিয়ে রূপকথা এসেছিল রিকদের বাড়িতে ওর বাবাকে বোঝাতে। আর 3 ঘন্টা লেকচারে কাজও হয়েছিল। রিকের বাবা রূপকথার যুক্তিগুলোকে অস্বীকার করতে পারেনি, আর রিককে হোটেল ম্যানেজমেন্ট পড়ার পারমিশনটা হাসি মুখে দিয়ে দিয়েছিল। এই সবের পর সময় যখন রিকের জীবনে দুঃসময় ডেকে এনেছিল, তখন রূপকথাই প্রথম বলেছিল সময় পাল্টানোর কথা, কলকাতা কলিংকে শুরু করার কথা। তারপর বাড়িটাকে মর্গেজ রেখে রিক ওদের পুরনো নিউ টাউনের কাছে দাদুর বাড়িটাকে রেনোভেট করে শুরু করেছিল এই রেস্টুরেন্টটা। আর রূপকথা হয়েছিল ওর অ্যাসিস্ট্যান্ট শেফ কাম ওয়েটার কাম অ্যাকাউন্টেন্ট। আসলে দরকার অনুযায়ী রূপকথার কাজগুলো বদলে যেত। আর প্রথমে তো অত টাকাও ছিল না যে অনেকজনকে অ্যাপয়েন্ট করে রেস্টুরেন্ট চালাবে, তাই রূপকথাকে অনেকটা সামলাতে হতো। তবে দিন পাল্টাতে বেশি সময় লাগেনি। রিকের রান্নার জন্য ভোজন রসিক বাঙালি বেশি দিন কলকাতা কলিংকে ইগনোর করে থাকতে পারেনি। ওর বানানো চিকেন রেজালা থেকে সেজওয়ান রাইস সবটাই কিছুদিনের মধ্যে ওই এলাকায় বেশ ফেমাস হয়ে গেছে। কাস্টমারের সংখ্যা যেমন বাড়তে থেকেছে, সেই রকম কলকাতা কলিংয়ের ওয়েটারের সংখ্যাও। এই সবই ভাবছিল আনমনে রেস্টুরেন্টের ডেকোরেশন করতে করতে। আজ 1 বছর কমপ্লিট হওয়ার জন্য সন্ধেবেলা একটা পার্টি আছে এখানে, তাই খুব সকাল সকালই রেস্টুরেন্টে হাজির হয়েছেও। এত সাকসেসফুল একটা বছর যে এইভাবে দেখতে দেখতে চোখের পলকে কেটে গেল, সেটা যেন এখনও বিশ্বাসই হচ্ছে না। তখনই রূপকথার গলার আওয়াজ কানে এলো,
কি রে, এত কি ভাবছিস তখন থেকে? আমি এলাম আর তুই খেয়ালও করলি না? তোর কথাই ভাবছিলাম এতক্ষণ। আজকের দিনটা তো তোর জন্যই পসিবল হয়েছে, নইলে তো আমি ট্র্যাজেডি কিং হয়ে বাড়ি বসেছিলাম। রিক হেসে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল। রূপকথা এবার নিজের ভ্রুটাকে 2 ইঞ্চি না তুলে পারল না। বাবা, এত ক্রেডিট আমি রাখবো কোথায়? সত্যি, তবে শুধু ক্রেডিটে কাজ হবে না, নিজের হাতে ব্ল্যাক ফরেস্ট কেক বানিয়ে খাওয়াতে হবে, তাহলেই মানবো, বুঝেছিস? রিক এটা শুনে জোরে হেসে ফেলল। হ্যাঁ, সেই। তারপর গোটা একটা ব্ল্যাক ফরেস্ট কেক খেয়ে মোটা হয়ে যাবি, তখন কে বিয়ে করবে তোকে? তারপর তো সারা জীবন আমার ঘাড়ে বসেই নাচবি। কেন, তুই তো আছিস বিয়ে করার জন্য। উত্তরটা রূপকথার মনে এসেও মিলিয়ে গেল। আসলে কিছু কথা সব সময় মনেই থাকে, আড়ালে, মুখে বলা যায় না। তাই একটু হেসে একটা সাজানো কথাই বলতে হলো রূপকথাকে। বেশ করব, নাচবো। তোর ঘড়িটা আছে তো সেই জন্যই, যাতে আমি সেখানে উঠে ভারতনাট্যম, মণিপুরি, ব্রেক ডান্স এইসব করতে পারি। সেদিন সন্ধেবেলা কলকাতা কলিংয়ের পার্টিতে একটা দারুণ ঘটনা ঘটল, যেটা রিক স্বপ্নেও ভাবতে পারিনি। ওদের উল্টো দিকে নামি চাইনিজ শেফ রেস্টুরেন্টে রিকের বিজনেসে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড। এই রেস্টুরেন্টের অনেকগুলো ব্রাঞ্চ সারা দেশে। তারা যে ওর দিকে বিজনেসের হাত এইভাবে এগিয়ে দেবে নিজে থেকে, সেই সব রিক কল্পনাও করেনি। যখন চাইনিজ শেফের ওনার মিস্টার আগারওয়াল ওকে পার্টিতে এসে নিজের মুখে কথাটা বলল, তখন মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছে। আসলে এইমাত্র 1 বছরেই রিকের রেস্টুরেন্ট আর শেফ হিসেবে ওর নাম কলকাতায় বেশ ছড়িয়েছে রান্নার গুণেই। তাই কলকাতা কলিংয়ে ইনভেস্ট করাটাকে বেশ লাভেরই মনে হয়েছে মিস্টার আগারওয়ালের। সেই দিন সেই মুহূর্তে এই অফারের ব্যাপারে শুনে রিকের সঙ্গে অবশ্য আরও একজনের মুখে একটা হাসি চলে এসেছিল। রূপকথা আসলে ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি এত কিছু সম্ভব হবে। মিস্টার আগারওয়ালের কথাগুলো শেষ হতেই সেদিন তাই রূপকথা রিকের হাতটা শক্ত করে ধরে নিয়েছিল। ঠিক সেই দিনের মতন যখন রিকের বাবা মারা গিয়েছিল। ওর চারিদিকটা অন্ধকার ছিল, তবে আজ হাত ধরার কারণটা অন্য। আজ একটা আলোর দিন, নতুন শুরুর দিন। এই সবই ভাবছিল রূপকথা পার্টিতে সবার মধ্যে রিকের পাশে দাঁড়িয়ে। তখনই হঠাৎ ওর চোখের পলকে রেস্টুরেন্টের দরজা খুলে একজন ঢুকলো, আর পার্টিতে দাঁড়িয়ে থাকা সবার চোখ তার দিকেই যেন আটকে গেল। এত সুন্দরী কেউ হতে পারে? আর রূপকথা খেয়াল করলো এই প্রথম রিকের চোখও কাউকে দেখে থমকে গেছে। একটা স্থির দৃষ্টি ছিল এই মেয়েটার দিকে ওর, যেটা রূপকথা নিজের জন্য কখনো দেখেনি। তখনই মিস্টার আগারওয়াল পরিচয় করিয়ে দিল সেই চোখ থমকে যাওয়া সুন্দরীর সঙ্গে। রিক, মিট মাই ডটার স্নেহা, শি লুকস আফটার মাই বিজনেস। আর কথাটা শুনে রিক 1 সেকেন্ডে রূপকথার থেকে হাতটা ছাড়িয়ে স্নেহার দিকে বাড়িয়ে দিল। তারপর হাসি মুখে বলল, রিয়েলি নাইস টু মিট ইউ স্নেহা, অ্যান্ড উই ক্যান বি ফ্রেন্ডস, রাইট, ইনস্টেড অফ বিং বিজনেস পার্টনার্স। কথাটা শুনে স্নেহা হাসি মুখে বলল, ইয়েস, অফকোর্স শেফ, উই ক্যান বি ফ্রেন্ডস। তারপর সেই দিনের পুরো পার্টি জুড়ে স্নেহা ছিল। ওর মুগ্ধ করা হাসি, হিরে নেকলেসের ঝলকানি, ডিজাইনার ড্রেসের মোড়কে ঢাকা গ্ল্যামার, সবটা মিলিয়ে পার্টিতে সবাই যেন এই সুন্দরীর সঙ্গে 2 সেকেন্ড সময় কাটিয়ে নিতে চাইছিল। একটা সেলফি তুলে নিজের কাছে রেখে দিতে চাইছিল সযত্নে। আর রিক, সে তো তার নতুন বন্ধুর সঙ্গে কখনো বিজনেস তো কখনো হবিস এইসব নিয়ে আলোচনায় খুব ব্যস্ত ছিল। তার আর অন্যদিকে বিশেষ খেয়াল ছিল না। তার সব খেয়াল জুড়ে ছিল সেদিনের চিফ গেস্ট মিস্টার আগারওয়াল আর স্নেহা। তবে রূপকথা সবটাই দেখছিল একটা কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মাঝে মাঝে খেয়াল করছিল নিজেকে। সে গ্ল্যামারাস ড্রেসের সামনে ওর নিউ মার্কেট থেকে কেনা সস্তার একটা কুর্তি, হিরের নেকলেসের বদলে একটা সরু পুরনো মায়ের দেওয়া সোনার চেন, আর একটা সাধারণ হাসি। সত্যি এই রকম দামি কেউ সামনে না এলে হয়তো নিজের সাধারণত্বটা ঠিকভাবে ফিলই করা যায় না। হঠাৎ কেমন যেন বেমানান লাগছিল ওর এই পার্টিটাতে। এত লোকের ভিড়ে যেন মনে হচ্ছিল নিজেকে হারিয়ে ফেলেছে। তাই আর বেশিক্ষণ একটা কোণায় দাঁড়িয়ে থাকেনি, কাউকে না বলেই বেরিয়ে এসেছিল কলকাতা কলিং থেকে। তারপর জ্যামে ভরা রাস্তায় একা একা হেঁটেছিল অনেকক্ষণ। এই সাধারণের ভিড়ে যেন নিজেকে খুঁজতে চাইছিল রূপকথা।
ও তো এদেরই মতন, এই পথ চলা, ক্লান্ত, ঘামে ভেজা, টাকার চিন্তায় মাথায় ভাঁজ পড়া সাধারণদের মতন, যেখানে একটুও গ্ল্যামার নেই, চোখ ধাঁধানো রূপ নেই, শুধু আছে সাধারণত্ব। তাই হয়তো কেউ থমকে ওর দিকে তাকায় না, ওর মধ্যে হারিয়ে যায় না। সেই দিনে রাত কাটিয়ে পরের দিন সকাল 10টার পর রূপকথার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে চোখ রাখতেই সে চেনা নামটা। যাক, এতক্ষণ বাদে তাহলে রূপকথার কথা মনে পড়েছে। এই ভেবে ফোনটা ধরতেই ওপারে বেশ রাগারাগি একটা গলা। কাল ওইভাবে কাউকে কিছু না বলে চলে এলি কেন? রূপকথা একটু নির্বিকারভাবেই বলল, কাকে কি বলবো, তুই তো ব্যস্ত ছিলিস, তাই আমি আর ডিস্টার্ব করিনি। এতে রিকের পারদ আরও চড়ল। ডিস্টার্ব? এক রাতের মধ্যে এত কথা শিখলি কোথা থেকে? আর তোর বরং আমাকে সকাল সকাল ফোন করে কংগ্রাচুলেশনস বলা উচিত ছিল। কাল অত বড় একটা বিজনেস অফার পেলাম, আর তার বদলে এইসব কথা? না, আর বেশি কথা বাড়ানি রূপকথা। সত্যি আজ রিকের জন্য দিনটা খুব খুশির, আর ওর এই সময় রূপকথার জন্য মুড অফ হোক সেটা ঠিক না। তাই মেকআপ দেওয়ার জন্য কিছু কথা সাজিয়ে বলল, আরে বাবা, আমার কাল মাথা ধরেছিল তাই চলে এসেছিলাম। আর তোকে কিছু বলিনি কারণ তুই মিস্টার আগারওয়াল স্নেহার সাথে বিজি ছিলিস, আর আমি তো সামনাসামনি কংগ্রাচুলেশনস বলবো ভেবেছিলাম, তাই আর ফোন করিনি, বুঝলি? এবার রাগটাকে সাইডে রেখে হ্যাপি হয়ে যা। আর এবার তো দুটো ব্ল্যাক ফরেস্ট কেক বানিয়ে খাওয়াতে হবে, একটাতে আর মানবো না। রূপকথার এত কথা শুনে এবার ফাইনালি রিকের মুখে হাসি। আসলে মেয়েটার সাথে একটু কথা কম হলেই দিনটা যেন কেমন খালি খালি লাগে, আর সেটা আজ থেকে না, সেই ছোটবেলা থেকেই। যাই হোক, এবার রিক আর রাগের আড়ালে নিজের এক্সাইটমেন্টকে লুকিয়ে রাখতে পারল না। বেশ উত্তেজিত হয়েই বলল, জানিস কাল কি হয়েছে? মিস্টার আগারওয়াল বলেছে কলকাতায় আরও দুটো ব্রাঞ্চ খুলতে চায় ওরা, কলকাতা কলিংয়ের। আমি তো জাস্ট ভাবতেই পারছি না। বাট অল ক্রেডিট গোজ টু স্নেহা। ও নাকি আমাদের রেস্টুরেন্টে এসেছে দুবার বন্ধুদের সাথে। এখানকার কাস্টমার সার্ভিস, রান্নার কোয়ালিটি ওর ভীষণ পছন্দ হয়েছে, তাই আমাদের বিজনেসে ইনভেস্ট করার আইডিয়াটা স্নেহাই ওর বাবাকে দিয়েছে। আই মিন শি ইজ জাস্ট গ্রেট। আর কাল কথা বলেও এত ভালো লাগলো, মানে খুবই ডাউন টু আর্থ। অত বড় বিজনেস ম্যানেজ করে, কিন্তু কথাবার্তা একদম সিম্পল। ও বাহ, সত্যি দারুণ ব্যাপার। আই অ্যাম রিয়েলি হ্যাপি ফর ইউ। কথাগুলো যেন জোর করেই বলল রূপকথা। এই প্রথম রিকের মুখে অন্য কোনো মেয়ের ব্যাপারে এত সুনাম শুনে ওর মনটা যেন কেমন থমকে যাচ্ছে। কলকাতা কলিংয়ের আরও দুটো ব্রাঞ্চ হবে শুনে তো ওর খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে মনে হচ্ছে কেউ যেন অনেক দূরে চলে যাচ্ছে, যে এতদিন খুব কাছের, খুব নিজের ছিল। হয়তো কিছু সময় বাদে আর তাকে ধরা ছোঁয়া যাবে না। সেদিন যেটা আনমনে মনে হয়েছিল রূপকথার, কিছুর দিনের মধ্যে যেন চোখের পলকে সেই ভাবনাটা সত্যি হয়ে গেল। আসলে কাছের মানুষের দূরে সরে যেতে বেশি সময় লাগে না। রিক আর রূপকথার গল্পটাও ঠিক সেই রকম। আর এই দূরত্ব বাড়ার শুরু হয়েছিল সেই শুক্রবার সকালবেলা, যখন রূপকথার রোজকার অভ্যেস মতন সকাল 10টার মধ্যে রেস্টুরেন্টে গিয়েছিল। ও বেশ অনেকদিন ধরেই কাউন্টারটা সামলায়। আসলে আলাদা করে অ্যাকাউন্টেন্ট রাখলে তো ভালোই খরচ, তাই রিকি কাউন্টার সামলানোর দায়িত্ব পার্মানেন্টলি রূপকথাকে দিয়েছিল প্রথম থেকে। কিন্তু সেই দিন রেস্টুরেন্টে দরজা খুলে রূপকথার পাটা হঠাৎ থমকে গেল। কাউন্টারে কম্পিউটারের সামনে অন্য একটা মেয়ে বসে ওর জায়গায়। খুব অবাক লাগলো এই দৃশ্য দেখে। রিক তখন কিচেনে ছিল। রূপকথা 1 মিনিটও সময় নষ্ট না করে অনেক প্রশ্ন মনে নিয়ে সেদিন রিকের কাছে গিয়েছিল। তবে ওকে দেখে রিক ওর কিছু জিজ্ঞাসা করার আগে উত্তরটা দিয়ে দিল, আসলে রূপকথা, এখন যেহেতু আমাদের রেস্টুরেন্টটা চাইনিজ শেফের সাথে অ্যাসোসিয়েটেড, তাই অনেক নতুন নতুন চেঞ্জেস করতে হচ্ছে কলকাতা কলিংয়ে। মানে স্নেহা সব কিছুতেই প্রফেশনাল চায়, ওদের তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাই অ্যাকাউন্ট সামলানোর জন্য একজন ইকোনমিস্টকেই অ্যাপয়েন্ট করেছে। কাল রাতেই আমাকে কল করে ওর এই ডিসিশনের ব্যাপারে জানালো। আমি তখন মুখের ওপর কি বলবো বুঝতে পারছিলাম না, কিন্তু তুই চিন্তা করিস না, আমাকে 2 দিন সময় দে, আমি ওদের সাথে কথা বলবো। তুই তো প্রথম থেকে রেস্টুরেন্টটার সঙ্গে ছিলিস, তোকে বাদ দিয়ে আমি কিছু করব না। আসলে শেষের কথাগুলো বলে রিক রূপকথাকে বোঝাতে চেয়েছিল। ওর থমথমে মুখটা দেখে রিক খুব ভালো করে বুঝতে পেরেছিল যে হঠাৎ নিজের জায়গায় অন্য কাউকে দেখে রূপকথার কতটা খারাপ লেগেছে। তবে আর 2 দিনের সময় দেয়নি রূপকথা। কিছু দরকার হয়তো এইভাবে সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়।
তখন সেখানে জোর করে পড়ে থাকার মানে নিজেকে অপমান করা। তাই অন্য কারোর সরিয়ে দেওয়ার আগে রূপকথা নিজেই সরে এসেছিল কলকাতা কলিং থেকে। সেই দিন শান্ত গলায় তাই রিককে বলেছিল, কারোর সঙ্গে আমার জন্য কথা বলার দরকার নেই তোর। আর স্নেহা যেটা করেছে একদম ঠিক করেছে। আমি আর্টসের স্টুডেন্ট, একজন প্রফেশনাল যেইভাবে তোর রেস্টুরেন্টের অ্যাকাউন্টটা সামলাবে সেইভাবে আমি কখনোই কাজ করতে পারবো না। আর আমি প্রথমে কলকাতা কলিংয়ের সঙ্গে ছিলাম কারণ লোক কম ছিল, আজ তো আর সেটা না। আর সত্যি আজ আমি নিশ্চিন্ত হলাম, অনেক দায়িত্ব ছিল আমার ওপর, আজ তাই ফ্রি হয়ে খুব হালকা লাগছে। যাই হোক, অল দ্য বেস্ট, আমি আসি এখন। সেই দিন কথাগুলো শেষ করে রূপকথা আর রিকের কোনো উত্তরের অপেক্ষা করেনি, জোরে পা চালিয়ে রেস্টুরেন্টের দরজা খুলে বেরিয়ে এসেছিল। তারপর সামনে দাঁড়িয়ে থাকা বাসটায় কিছু না ভেবে উঠে পড়েছিল। বাসটা কোথায় যাবে ও জানতো না, শুধু জানতো এই কলকাতা কলিং থেকে ওকে অনেকটা দূরে চলে যেতে হবে। আসলে যখন প্রথমে এই রেস্টুরেন্টটা শুরু করেছিল তখন রূপকথা সব কিছুতে এতটা জড়িয়ে গিয়েছিল, মেনু ডিসাইড করা থেকে দেওয়ালের কী রং হবে প্রত্যেকটা জিনিস রূপকথার সাজেশন নিয়ে রিক ঠিক করেছিল। তাই হয়তো নিজের অজান্তেই এই রেস্টুরেন্টটাকেও নিজের মনে করত। সেই জন্য কখনো ভাবতে পারেনি যে কারোর ডিসিশনের ওপর ওর এই রেস্টুরেন্টে কাজ করা না করাটা ডিপেন্ড করবে। আসলে এই বদলটাই হয়তো পৃথিবীর নিয়ম। আজ যে খুব ইম্পর্টেন্ট, খুব দামি, সময় বদলালে সে মূল্যহীন হয়েও যেতে পারে। না, ওর রাগ হচ্ছে না আজকের এই বদলের জন্য, শুধু খুব কষ্ট হচ্ছে, ভেতরে জমাট বাঁধা একটা কষ্ট। এই সব ভাবনার ভিড়ে সেই মুহূর্তে জানলার ধারের সিটটায় বসে চলন্ত বাস থেকে দৌড়ে চলা রাস্তাঘাট মানুষগুলোকে দেখছিল রূপকথা। আকাশটা এখন খুব মেঘলা করে এসেছে, বৃষ্টি নামবে কিছুক্ষণ পর। রূপকথা সেদিন সে বৃষ্টিটার জন্যই অপেক্ষা করছিল, বৃষ্টির জলের সঙ্গে নিজের চোখের জলটাকে মিশিয়ে দেওয়ার অপেক্ষা। আসলে কান্নাটা তো লুকোনো খুব নিজের, কারোর সামনে দেখানো যাবে না। তাই বৃষ্টিটাকে এখন খুব দরকার, একদম নিজের করে দরকার। এরপর সময় যেন খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে থাকলো। রিকের বিজনেস যত বাড়লো, কলকাতা কলিংয়ের যতগুলো নতুন নতুন ব্রাঞ্চ ওপেন হতে থাকলো, ততই ওর সঙ্গে কাজের সম্পর্কটা গভীর হতে থাকলো। আসলে বিজনেস একটা নেশা অনেকের কাছে, আর সাকসেস সেই নেশাটা আরও বাড়িয়ে দেয়। তখন মনে হয় দিনের 24টা ঘন্টাও কম, দিনটা যদি আর একটু বাড়ানো যেত, কাজটাকে যদি আরও বেশিক্ষণ ধরে করা যেত, তাহলে হয়তো লাভের হিসেবটা আর একটু বেশি মেলানো যেত। তাই এই সময়ের পুরোটা জুড়েই ছিল রিকের কাছে ওর বিজনেস। আর রেস্টুরেন্টের কলকাতা কলিং এখন একটা ব্র্যান্ড নেম হয়ে গেছে ফুড ইন্ডাস্ট্রিতে। অনেক ফুড ম্যাগাজিনস থেকে টিভি শোজ, সব জায়গায় রিকের রেস্টুরেন্টের নাম, রেসিপির নাম। এর মধ্যে রিক 3খানা কুকিং ক্লাসেস শুরু করেছে ইন্ডিয়াতে। ওর স্বপ্নগুলো যে এইভাবে একের পর এক ওর কাছে এসে ধরা দেবে এত কম সময়, ও এটা একদম কখনো ভাবতে পারেনি। তাই সব কিছু ভুলে, সবাইকে ভুলে ও শুধু এই স্বপ্নগুলোকে আঁকড়ে ধরেই বাঁচছিল। রোজ সকালে উঠে একটাই কথা ওর এখন মনে হয়, আরও একটা স্টেপ ওপরে উঠতে হবে। সাকসেসের সিঁড়িটা অনেক লম্বা, ওকে সবকটা সিঁড়ি পার করে একদম টপ ফ্লোরে পৌঁছে যেতে হবে। এই সময়ের মধ্যে রূপকথার জীবনে এমন কিছু বদল ঘটেনি, শুধু রিকের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার পর একটা স্কুলে চাকরি পাওয়া ছাড়া। এখন সময়টা বাচ্চাদের সাথে ভালোভাবেই কেটে যায়। তবে পুরনো সময়ের কথা মাঝে মাঝে কারণে অকারণে মনে পড়ে। রিকের কথা মনে পড়ে, কখনো কখনো আনমনে সে চেনা নাম্বারটা ডায়ালও করে ফেলে। কিন্তু অনেক সময় 2 মিনিট কথা হওয়ার পর রিক ফোনটা কেটে দেয়। আবার কখনো রিং হয়ে যায়, কিন্তু রিকের আর ফোনটা ধরা হয় না। আসলে এখন তোর জীবনের সময়ের খুব অভাব, সারাদিন ঘিরে শুধু ব্যস্ততা আর কাজ। তার মাঝে পুরনো বন্ধুর সাথে বেশিক্ষণ গল্প করা মানে টাইম ওয়েস্ট, আর টাইম ইজ মানি একটা কথাই আছে। রিকের লাইফে এটাই এখন মূল মন্ত্র। এর মধ্যে রিকে নিজের পুরনো বাড়ি ছেড়ে নতুন অ্যাপার্টমেন্টে শিফট করেছে। তবে সেই অ্যাপার্টমেন্টটা প্রথম রূপকথাকে দেখতে নিয়ে গিয়েছিল। এই অভ্যেস অবশ্য রিকের এখনও যায়নি। ওই দেওয়ালের রং থেকে ঘর সাজানো, সেই সবের জন্য রূপকথা সাজেশনটা খুব দরকার ওর। সেদিন স্পেশালি তাই নিজের সব অ্যাপয়েন্টমেন্টস, ইন্টারভিউ, রেস্টুরেন্টের কাজ বন্ধ রেখে রূপকথাদের বাড়ি গিয়েছিল
তারপর ওকে নিয়ে ঘুরেছিল কখনো পর্দার দোকান তো কখনো শোপিসের দোকানে। ইন্টেরিয়ার ডিজাইনার থাকলেও রিকের নিউ অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা কোণা রূপকথার পছন্দের মতন সাজানো। তবে সেদিন রূপকথার মুখে হাসি থাকলেও মনটা অন্ধকার ছিল। এই ফ্ল্যাটে শিফট করার পর রিক আরও দূরে চলে যাবে, পুরনো বাড়ি, পুরনো পাড়া, পুরনো রাস্তা ছেড়ে অনেক দূরে। আর এখনই রিকের সময় হয় না একবার ফোন ধরার। এরপর ঠিকানা বদলে গেলে হয়তো মাসে একবারও দেখাটুকুও হবে না। সেদিন সারাক্ষণ শুধু এইসব কথাই মনে হচ্ছিল রূপকথার, কিন্তু এইসব কথা ওর একদম নিজের। এগুলো রিককে বলা যাবে না, আর রিক তো নিজেও পুরনো জায়গায় আটকে থাকতে চায় না। নতুন এই অ্যাপার্টমেন্টটা ওর ড্রিম হাউস, আর এখন রিকের যা ইনকাম সেখানে ওকে এই লাইফস্টাইলটাই মানায়। পুরনো রং ওঠা বাড়ি, চিলে কোঠায় সেই স্যাঁতসেঁতে ঘর, আর বৃষ্টি ভেজা রোদে পোড়া এক টুকরো ছাদ, এইসব এখন ওর জন্য না। সেদিন মাঝে মাঝেই রূপকথা এই কথাগুলো মনে মনে নিজেকে বলছিল, নিজেকে বোঝাতে চাইছিল যে আজ সারাদিন যে ওর পাশে আছে সে আসলে এখন আর আগের মতন নেই। সে বদলে গেছে, অচেনা নতুন একটা মানুষ হয়ে গেছে, একদম ধরা ছোঁয়ার বাইরে। এরপর আরও কয়েকটা মাস কেটে গেছে। এখন রিকের নতুন ঠিকানা সল্ট লেক, তবে রূপকথা আজও বেহালাবাসী। এখন সে পুরনো গলি ধরেই হাঁটে। যাই হোক, আজ সেপ্টেম্বরের 5 তারিখ। আজকের দিনটা একটু স্পেশাল, রিকের জন্মদিন। তবে রিক এখন কলকাতায় নেই, যদিও কুকিং ক্লাসেস নেওয়ার জন্য দিল্লিতে। কিন্তু তাতে কি, রূপকথা আজকের দিনটা ওর সঙ্গে না থাকুক, 12টার সময় প্রথম উইশটা ওই করবে। এই ভেবে রূপ সেই দিন হাসি মুখে রিকের নাম্বারটাতে কল করেছিল। 2-4 বার রিং হওয়ার পরে রিকের গলা। প্রত্যেকবারের মতন এবারও ফার্স্ট উইশটা তোর কাছ থেকেই পাবো, এটা আমি জানতাম। নে এবার তাড়াতাড়ি হ্যাপি বার্থডে বলে ফেল। রূপকথা এটা শুনে একটু হতাশ হয়ে বলল, আজও তোর তারা? এই রাত 12টার সময় কি রাজকার্য করবি শুনি? এনিওয়ে হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রূপকথার উইশটা পেয়ে রিকের মুখে এখন চওড়া হাসি। থ্যাংক ইউ সো মাচ। তোর উইশটা প্রথমে না পেলে দিনটা সত্যি ইনকমপ্লিটই লাগতো। সে ছোটবেলার অভ্যেস তো। আর এখন আমি কোনো রাজকার্য করব না, একটা পার্টিতে যাব। স্নেহা দিল্লিতে এসেছে হঠাৎ, ওই আমার বার্থডের জন্য পার্টিটা অ্যারেঞ্জ করেছে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু বি লেট, বুঝলি এবার? এইসব শুনে রূপকথার আর কিছুই বলার ছিল না। আর সত্যি এর বেশি কথা বাড়িয়ে রিকের দেরি করিয়ে লাভ নেই। স্নেহা হয়তো অনেক বড় পার্টি অ্যারেঞ্জ করেছে কোনো 5 স্টার হোটেলে, সেখানে ওর একটা কলেরই কি বা ইম্পর্টেন্স থাকতে পারে। এই ভেবেই বলল, আচ্ছা রাখছি এখন, এনজয় দ্য পার্টি। তবে কথাটা শেষ করে তখনই ফোনটা কাটতে পারেনি। ওর গলা শুনে হয়তো রিক বুঝেছিল যে ওর খারাপ লেগেছে, তাই কিছু কথা সাজিয়ে বলেছিল, তুই রেগে গেলি না তো? আসলে পার্টিতে বেশ কিছু ক্লায়েন্টও আসবে আমাদের রেস্টুরেন্টের, এই জন্য ঠিকঠাক টাইমে পৌঁছানোটা দরকার। কিন্তু নেক্সট মান্থ তো কলকাতা যাচ্ছি, তখন একদিন তোকে ট্রিট দেব, আর গিফটটা কিন্তু মনে করে কিনে রাখিস, ওটা ছাড়ছি না। রূপকথা জোর করে হেসেই এর উত্তরটা দিল, আমার দেওয়া গিফট এখন তোর স্ট্যান্ডার্ডের হবে না। যাই হোক রাখছি, যা পার্টিতে, আর দেরি করিস না। এরপর আর কোনো কথার অপেক্ষা না করে রূপকথা ফোনটা কেটে দিয়েছিল। এই মুহূর্তের অজান্তে ওর চোখটা ভিজে। আজও যে রিকের এত তাড়া থাকবে ভাবতে পারিনি। মনে হচ্ছিল এখন রিককে ফোন করার মানে যেন ওকে ডিস্টার্ব করা। সেদিনের পর কেটে গেছে 6টা মাস। রিকের কুকিং ক্লাসের এখন খুব নাম, আর রিসেন্টলি ও সাউথ ইন্ডিয়ান কুইজিন নিয়ে একটা বইও লিখেছে। আর এই বইয়ের হাত ধরে চেন্নাইয়ে ওর প্রথম রেস্টুরেন্টটা ওপেন হয়ে গেল আজকে। তাই সারাদিন জুড়েই ছিল ব্যস্ততা। বেশ কিছু লোকাল পেপার, ম্যাগাজিন থেকে জার্নালিস্টরা এসেছিল এই ওপেনিং সেরিমনিতে। সঙ্গে একটা ছোট্ট স্টেজ শো অর্গানাইজ করা হয়েছিল। এইসবের মধ্যে রিকের আজ শ্বাস নেওয়ারও টাইম নেই যেন। এত এত লোককে অ্যাটেন্ড করা, আর সব কিছু আজ পারফেক্ট হতে হবে। অনেক টাকার ইনভেস্টমেন্ট আছে এই রেস্টুরেন্টে, তাই আজ শুরুর দিনে কোনো গন্ডগোল হলে চলবে না। এই সব চিন্তায় সারাক্ষণ ঘুরছিল মাথায়। কিন্তু এইসবের মধ্যে রূপকথা নাম্বার থেকে বারবার ফোন আসছে আজ, সেই দুপুর 12টা থেকে। প্রথম 3-4 বার কেটে দিয়েছিল, আসলে তখন ওকে কিছু ইন্টারভিউ দিতে হচ্ছিল এই রেস্টুরেন্টের মেনু, রেসিপি, এইসবের ব্যাপারে। তার মাঝে বারবার ফোনটা বেজে উঠছে, জার্নালিস্টরাও বিরক্ত হচ্ছে। তাই ভেবেছিল 3-4 বার ফোন কেটে দিলে রূপকথা নিশ্চয়ই বুঝবে যে ও এখন ব্যস্ত আছে। কিন্তু না, তার তো বোঝার নামই নেই। এতবার ফোন কেটে দেওয়ার পরও আবার কল করছে। তাই 5 বারের বার রিক অনিচ্ছা সত্ত্বেও ফোনটা তুললো। তবে রূপকথাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, উফ কেন বারবার ফোন করছিস? আমি এখন কথা বলতে পারবো না, বিজি আছি, তোকে রাতে কল করব। রাখছি। কথাটা শেষ করেই ফোনটা কেটে দিয়ে আবার ইন্টারভিউতে মন দিল। কিন্তু 2 সেকেন্ডের
মধ্যে আবার ফোনটা বেজে উঠলো, স্ক্রিনে সেই 1 নাম্বার রূপকথা। এবার রিকের মাথাটা গরম হয়ে গেছে, এতবার ফোন কাটলো, তারপর এটাও বলল যে এখন ব্যস্ত আছে, তারপরেও বুঝছে না, আবার ফোন করছে। তাই এবার খুব বিরক্ত হয়ে ফোনটা ধরলো। রিক প্লিজ তুই একবার আমার কথাটা শোন। আমার না, রূপকথার কথাকে শেষ হওয়ার সুযোগ না দিয়েই রিক রেগে বলে উঠল, তুই থামবি প্লিজ? তোর ফোনটা এতবার কাটলাম, বললামও যে ব্যস্ত আছি, তাও তোর মাথায় ঢুকলো না কথাটা? আর তোর মতন একটু বাচ্চাদের পড়িয়ে সারাদিন ফ্রি হয়ে তো আর ঘুরে বেড়াই না, অনেক টেনশনের কাজ থাকে আমার। এনিওয়ে প্লিজ এইভাবে যখন তখন আমাকে ফোন করবি না, তোর সাথে গল্প করার সময় নেই এখন আমার, রাখছি। কথাটা শেষ করে রিক ফোনটা কেটে দিল, তারপর আবার ব্যস্ত হয়ে গেল ইন্টারভিউ দিতে। না, এরপর আর সারাদিন রিকের ফোন রূপকথার নাম্বারটা ভেসে ওঠেনি, আর রূপকথা ওকে ফোন করেনি একবারও। সারাদিনের ব্যস্ততার শেষে হঠাৎ রাত্রিবেলা এই কথাটা মনে হলো রিকের। তখন কি একটু বেশি রুডলি কথা বলেছে? আসলে আজ এই নতুন রেস্টুরেন্টের ওপেনিংয়ের জন্য ওর মাথায় এত টেনশন ছিল, তাই একটুতেই মাথাটা গরম হয়ে গেল। রূপকথার কি খুব খারাপ লেগেছে, তাই আর একবারও ফোন করেনি? এই ভেবে রিক রূপকথার নাম্বারটায় কল করলো। একবার দুবার বারবার রিং হয়ে কেটে গেল। রিক আবার ফোন করলো, কিন্তু এবারও তাই, ওপাশ থেকে কেউ আর ফোনটা ধরলো না। এবার রিকের চিন্তা হচ্ছে, তাহলে কি খুব রেগে গেছে, সেই জন্য একবারও ওর কল রিসিভ করছে না? না, কলকাতায় ফিরেই রূপকথার বাড়িতে যেতে হবে, ও সামনে গিয়ে দাঁড়ালে আর রেগে থাকতে পারবে না। এই সবই ভাবছিল, তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ওর মায়ের নাম্বার। ফোনটা ধরতেই একটা কান্না ভেজা গলা। তুই এইভাবে রূপকথার ফোনটা কেটে দিতে পারলি রিক? এত কাজ তোর, একবারও একটা কথা শোনার মতন সময় নেই? তুই এতটা ইনসেনসিটিভ কবে হলি? সত্যি, টাকা মানুষকে এত বদলে দেয়? মায়ের মুখে হঠাৎ এত কড়া কড়া কথা শুনে রিক অবাক। তুমি এইভাবে কেন বলছো মা? কি হয়েছে? সকালে রূপকথার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল রিক। নার্সিংহোমে দরজায় দাঁড়িয়ে ও তোকে বারবার ফোন করছিল। নার্সিংহোমের অ্যাডমিশন ফি ছিল 80,000 টাকা। ও 50,000 মতন জোগাড় করতে পারলেও বাকি টাকা কিছুতে ম্যানেজ করতে পারেনি, তাই তোকে বারবার ফোন করছিল। যদি তুই 30,000 টাকা ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতিস তাহলে অ্যাডমিশনটা হয়ে যেত, কিন্তু তুই শুনলি না, কেটে দিলি ফোনটা। এত কাজ তোর। মায়ের মুখে এইসব কথা শুনে রিক যেন আর দাঁড়িয়ে থাকতে পারল না। হঠাৎ একটা ধাক্কা লেগেছে ওর। পাশে চেয়ারটা ধরে কোনো মতে নিজেকে সামলালো। কি করে এত বড় একটা ভুল করলো? কি করে ওই সময় ফোনটা কেটে দিল? নিজের ওপর এখন লজ্জা হচ্ছে, রাগ হচ্ছে। নিজেকে দেওয়ার মতন আজ আর কোনো উত্তর নেই ওর কাছে। তখনই মা আবার বলে উঠল, আমি সেই সময় শিউরিতে ছিলাম, একটা ঠাকুরের আশ্রমে। ফোনটা বাড়িতে ফেলে গিয়েছিলাম। সন্ধেবেলা ফিরে সব কিছু জানতে পারি রূপকথার বাবা সে কোন ছোটবেলায় মারা গিয়েছিল। তারপর থেকে তোর মা মেয়ে একা। আর একটা সময় যখন আমাদের খারাপ সময় ছিল, তখন প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড রূপকথা আমাদের সঙ্গে থেকেছে, সাপোর্ট করেছে। আর আজ যখন হসপিটালে গিয়ে ওর মুখে তোর এই ব্যবহারের কথা শুনলাম, তখন নিজের লজ্জা হচ্ছিল। চোখ মেলাতে পারছিলাম না আমি ওর সাথে, যে শুধুমাত্র একটা দিন ওই মেয়েটার দরকারে আমরা ওর পাশে থাকতে পারলাম না। যাই হোক, আর তোকে এইসব বলে কোনো লাভ নেই। শুধু একটাই কথা, জানি না এটা তুই আজ বুঝবি কিনা, কিন্তু তুই খুব বড় একটা ভুল করলি, আর এই ভুলের খুব বড় একটা দাম তোকে দিতে হবে। আর সেদিনই হয়তো তুই বুঝবি বিজনেস, সাকসেস, টাকা পয়সা এই সবের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কাছের মানুষ। কথাটা শেষ করেই সেই দিন রিকের মা ফোনটা কেটে দিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে রিকের চারিদিকটা যেন অন্ধকার হয়ে আসছিল। সত্যি এতটা হিসাবই ও কবে হয়ে গেল? একটা সেকেন্ড দিতে পারলো না রূপকথাকে। রূপকথা কতবার ফোন করলো, রিকোয়েস্ট করলো একবার ওর কথা শোনার জন্য, আর রিক তার বদলে অত কথা শুনিয়ে ফোনটা কেটে দিল ওর মুখের ওপর। এত খারাপ একটা সময় এইভাবে রূপকথাকে একা করে দিল। ভাবনাগুলো আসতেই রিক আবার রূপকথার নাম্বারে ফোন করলো। শুধু একবার ওর গলা শুনতে চায় এখন, একবার ওকে সরি বলতে চায়, রূপকথার হাতটা শক্ত করে ধরতে চায়। কিন্তু এবারও ফোনটা রিং হয়ে হয়ে কেটে গেল। এরপর রিক যতবার ফোন করলো ততবারই ওপার থেকে এলো নিস্তব্ধতা। সেই চেনা গলার আওয়াজটা যেন হঠাৎ থেমে গেছে, শেষ হয়ে গেছে বলে মনে হলো রিকের। তাহলে কি রূপকথার সাথে ওর সব কথা আজ শেষ? এরপর কি আর কখনো
এই নিস্তব্ধতা ভাঙবে না, ওই চেনা গলার আওয়াজটা, ওই পুরনো কথাগুলো আর ফিরে আসবে না। এইসব ভাবতে ওর চারিদিকটা আবছা হয়ে এলো। চোখে হঠাৎ জল জমেছে, কাউকে হারিয়ে ফেলার জল। পরের দিন সকালের ফার্স্ট ফ্লাইট ধরেই রিক এসে পৌঁছেছিল কলকাতায়। তারপর এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে গিয়েছিল। রূপকথার সাথে দেখা হওয়াটা এখন খুব দরকার। একবার ওর মুখোমুখি হয়ে ওকে সরি বলতেই হবে। সেদিন এইসব ভেবেই হসপিটালের জেনারেল ওয়ার্ডের দরজায় এসে দাঁড়িয়েছিল রিক। দেখেছিল সামনের বেঞ্চটায় থমথমে মুখে রূপকথা বসে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বোঝা যাচ্ছে যে অনেক বড় একটা ঝড় পেরিয়ে গেছে ওর ওপর দিয়ে। রিকের রূপকথার এই চেহারা দেখে নিজের ওপর আরও রাগ হচ্ছে। কাল কি পরিস্থিতিতে রূপকথা ওকে বারবার ফোন করেছিল, আরও এত খারাপ ব্যবহার করলো, এইভাবে একা করে দিল এত বড় একটা ক্রাইসিসের সময়। কথাটা ভেবে ওর চোখ দুটো মাটিতে নেমে যাচ্ছিল লজ্জায়। কিন্তু এখন আর রূপকথাকে একা থাকতে দেবে না। আজও এসেছে রূপকথার হাতটাকে শক্ত করে ধরার জন্য। এখন হয়তো খুব দেরি হয়নি। এই সব ভেবে রিক রূপকথার কাছে গেল। হঠাৎ রিককে সামনে দেখে রূপকথা অবাক। তবে রূপকথার কিছু বলার আগেই রিক বলে উঠল, আই অ্যাম রিয়েলি সরি রূপকথা, রিয়েলি ভেরি সরি। আমি আসলে ভাবতে পারিনি যে এইরকম কিছু হতে পারে। কাল না বুঝে ফোনটা কেটে দিয়েছিলাম। প্লিজ এটাকে মনে রাখিস না। আমি এখন সব ব্যবস্থা করে দেব। কাকিমাকে এই সরকারি হসপিটালে থাকতে হবে না। আমি কলকাতার বেস্ট নার্সিংহোমে নিয়ে যাব। বেস্ট ডাক্তার দিয়ে কাকিমার চিকিৎসা করাবো। দেখবি সব ঠিক হয়ে যাবে। কাকিমা একদম সুস্থ হয়ে যাবে। কথাগুলো সেদিন এক নিঃশ্বাসে বলে দিয়েছিল রিক। তবে রূপকথা চুপ ছিল, খুব মন দিয়ে শুনছিল এতক্ষণ ধরে ওর কথা। কিন্তু এই কাকিমা একদম সুস্থ হয়ে যাবে কথাটা শুনে আর চুপ থাকতে পারলো না, কারণ এরপর আর চুপ থাকা যায় না। তাই শান্ত গলায় রিককে বলেছিল, কাল আমার মা আমার সামনে যন্ত্রণা ছটফট করছিল। সারা শরীর থেকে মায়ের রক্ত পড়ছিল। যখন আমি তোকে কল করেছিলাম, একবার দুবার বারবার, তখন আমি লাইফ কেয়ার নার্সিংহোমে ছিলাম। অ্যাডমিশনের জন্য 30,000 টাকা কম পড়েছিল। ফোন বুকে বেশ কিছু আত্মীয় স্বজনের নাম্বার ছিল, কিন্তু আমি ভেবেছিলাম তারা ফিরিয়ে দিলেও তুই ফেরাবি না। অ্যাকচুয়ালি একটা বিশ্বাস ছিল, তোর ভুল না আমার ভুল প্রথম থেকে। এত বিশ্বাস আসলে কখনো কাউকে করা উচিত না। যাই হোক, তোর শেষবার ফোন কেটে দেওয়ার পর মাকে নিয়ে একটা নার্সিংহোম থেকে আর এক নার্সিংহোম করেছি। লাস্টে এখানে সরকারি হসপিটালে অনেক কষ্টে একটা বেড অ্যারেঞ্জ করতে পারলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। এতটা ব্লিডিং হয়েছিল যে মায়ের কোমরের নিচ থেকে পুরোটা প্যারালাইসিস হয়ে গেছে। কোনো সার নেই। ডাক্তার বলেছে হয়তো আমার মা কখনো আর উঠে দাঁড়াতে পারবে না, চলতে পারবে না। এতগুলো কথা বলতাম না যদি না নিজের সময় খরচ করে তুই হসপিটাল অবধি আসতিস ভদ্রতা করতে, সান্ত্বনা দিতে। যাই হোক, এখানে আসার জন্য, এত ভদ্রতা করার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবার তুই আসতে পারিস। আসলে এটা তো সরকারি নার্সিংহোম, সাধারণদের জায়গা। তোর মতন অসাধারণ কাউকে এখানে ঠিক মানাচ্ছে না। কথাটা শেষ করে আর এক সেকেন্ডও রূপকথা রিকের সামনে দাঁড়িয়ে থাকেনি। করিডোর থেকে নিচে রিসেপশনে নেমে এসেছিল। কিছু সময় কিছু মানুষের সাথে দূরত্ব এতটাই বেড়ে যায় যে তাকে চোখের সামনে দেখতেও ইচ্ছে করে না। কিন্তু রিক ওই লোকজনের ভিড়ে করিডোরটা দাঁড়িয়েছিল একা অনেকক্ষণ। আজকে নিজের ভুলের হিসেবে মেলানোর চেষ্টা করছে ও। প্রথম থেকে যতবার রিকের দরকার হয়েছে, রূপকথা কিছু না বলে চুপচাপ রিকের পাশে এসে দাঁড়িয়েছে, শক্ত করে ধরে রেখেছে ওকে। আর আজ একবার, শুধুমাত্র একবার, যখন রূপকথার ওকে দরকার ছিল, তখন ও কানেকশনটাই কেটে দিল। নিজের হাতে শেষ করে দিল ওদের এত বছরের বন্ধুত্বকে। রূপকথা ভেবেছিল সেই দিনে রিকের সাথে ওর শেষ দেখা হবে। আর এখন তো রিক সময়ের খুব হিসেবি, তাই ওর আর কোনো দায় নেই বারবার হসপিটালে এসে সময় নষ্ট করার। এই সব ভাবনাকে সঙ্গে করেই পরের দিন মায়ের জন্য দুপুরের খাবার নিয়ে গিয়েছিল হসপিটালে। কিন্তু কেবিনের দরজার সামনে এসেই পাটা থমকে গেল। রিক ওর মায়ের পাশে বসে এই দৃশ্য দেখার জন্য ও একদমই তৈরি ছিল না। আর এই মানুষটাকে দেখার ইচ্ছেও আর বিশেষ নেই। মনে হয় কালকের সান্ত্বনার কোটা কমপ্লিট হয়নি, তাই আজকে আবার এসেছে। ভেবেই রূপকথার মুখটা খুব কঠিন হয়ে গেল। কিন্তু ওর কিছু বলার আগেই মা বলে উঠল, রূপকথা আর না। রিক কালও এসেছিল, কিন্তু তুই নাকি ওকে দেখা না করেই চলে যেতে বলেছিস। দেখ, যা হয়েছে সেটা তো ইচ্ছে করে করেনি। ও যদি জানতো যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে কি সাহায্য করতো না? আর সব জেনে তো ও সেই চেন্নাই থেকে এসেছে।
তুই রেগে থাকলেও এরপর আমি আর রেগে থাকতে পারবো না। সেই ছোট্ট থেকে দেখেছি ওকে, আমি জানি ও আমাকে কতটা ভালোবাসে। এইসব শুনে রূপকথার রাগটা আরও বাড়ল রিকের ওপর। আসলে রিক জানে যে ওর মা কতটা নরম, তাই ভেবেছে মা বোঝালেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু রূপকথার জন্য যখন কিছু শেষ হয় সেটা সারা জীবনের জন্যই শেষ হয়। তাই কিছু কথা সাজিয়ে রিককে উদ্দেশ্য করে ওর মাকে বলল, তোমার যার সাথে কথা বলার ইচ্ছে হয় বলো, আমি একদম বারণ করব না, কারণ আমি আর তুমি তো আলাদা মানুষ। আমার ঠিক ভুলগুলো তোমার সাথে এক নাই হতে পারে, কিন্তু আমার সাথে এই ব্যাপার নিয়ে প্লিজ কখনো কোনো কিছু বোঝাতে এসো না। যেটা বোঝার 2 দিন আগেই আমি বুঝে গিয়েছি। আর আমি বাইরে আছি করিডোরে, তোমার এই নামি দামি অতিথি চলে গেলে বলো, আমি তখন আসবো। কথাটা শেষ করেই রূপকথা ওর ঘর থেকে বেরিয়ে গেল। রিকের চোখটা এখনও ঝাপসা হয়ে আসছে, জল না চাইতেও বারবার চোখে এসে ভিড় করছে। কোনোদিনও ভাবেনি যে রূপকথা কখনো ওকে এইভাবে অ্যাভয়েড করবে, এইভাবে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু যা হয়েছে সেটা তো ওর ভুলের জন্যই হয়েছে, আর যেভাবেই হোক ওকে ওর এই ভুলটা ঠিক করতেই হবে। এই সবের মাঝেই 3টে সপ্তাহ চোখের পলকে কেটে গেল। আজ রূপকথার মা হসপিটাল থেকে বাড়ি আসবে। রিক আজ এই অ্যাক্সিডেন্টের পর প্রথম রূপকথাদের বাড়ি গেল। এর মাঝে রোজ যখনই ও হসপিটালে গেছে, রূপকথা ওকে দেখেই ঘর থেকে বেরিয়ে গেছে। জানে না আজ বাড়ি গেলে কি হবে, কিন্তু যা হবে ও সেটা অ্যাকসেপ্ট করবে। ওর এত বড় ভুলের পর এই রাগ, এই ব্যবহারই পাওয়ার কথা। এই সব ভেবেই কলিং বেলটা বাজালো। কিছুক্ষণের মধ্যে রূপকথাই দরজা খুলল। অন্যদিন যেমন রিক এলে রূপকথার হাসি মুখ থাকতো, আজ দৃশ্যটা পুরোই অন্য। রূপকথার মুখে আজ কোনো হাসি নেই, বরং খুব গম্ভীর। রিক জানে যে ওর এখানে আসাটা রূপকথার একেবারেই ভালো লাগেনি, কিন্তু রিক না এসে থাকতেও পারবে না। তবে সেই দিন দরজায় দাঁড়িয়ে রিককে 3 সপ্তাহ বাদে প্রথম রূপকথা কিছু বলেছিল, খুবই আস্তে আর দৃঢ় গলায়। দেখ রিক, আমি আর আমার মা কোনো চ্যারিটি কেস নই, ভদ্রতা করছি, সমবেদনা জানাচ্ছিস, ওই অবধি ঠিক আছে। কিন্তু ট্রাস্ট মি, তোর কোনো রকম হেল্পের আর আমাদের দরকার নেই। আর আমি আমার মাকে কোনো ব্যাপারে দুঃখ দিতে চাই না, তাই তোর এই বাড়িতে আসা নিয়ে আমি কখনো কোনো আপত্তি করব না। কিন্তু তোর মতন হাই প্রোফাইল লোকেদের তো আবার মাঝে মাঝে মহান শাস্তি ইচ্ছে করে। তাই আগে থেকেই বলে রাখলাম, প্লিজ চ্যারিটি করার জন্য অন্তত এখানে আসবি না কখনো। কথাগুলো শেষ করে রূপকথার 1 সেকেন্ডও অপেক্ষা না করে নিজের ঘরে চলে গেল। কিন্তু রিকের পাটা যেন আজ আর এগোচ্ছে না। কবে এত খারাপ, এত হিসেবি ভেবে ফেললো রূপকথা ওকে। একদিনের একটা ভুলের জন্য তো কারোর চোখে এত নিচে নেমে যাওয়ার কথা না। তাহলে কি ওই একদিনটা বাদেও আরও অনেক দিন আছে, আরও অনেক খারাপ লাগা আছে, যেগুলো মিলিয়েই রূপকথা আজ এত দূরে চলে গেছে? কথাটা ভেবে রিক যেন আজ থমকে গেছে। এতদিন যেই কাজের নেশাটা ওকে সারাদিন ঘিরে থাকতো, আজ আর সেটা নেই। আজ আর ইচ্ছে করে না সকালে উঠে এটা ভাবতে যে আর একটা সিঁড়ি ওপরে উঠতে হবে। আজ সকাল সন্ধে শুধু থাকে একটা ফাঁক, একটা একাকিত্ব। লোকের ভিড়ে, কাজের ব্যস্ততায়, সবার মাঝে সকাল বিকেল সন্ধে রাত জুড়ে থাকে সেই একাকিত্ব। মাঝে মাঝে মনে হয় যদি কোনোভাবে আগের সময় ফিরে যেতে পারতো, সেই চিলেকোঠার ছাদে, সেই পুরনো ভাঙাচোরা রাস্তাগুলোতে, তাহলে আর কখনো আগের ভুলগুলো করতো না, সেই সময়টাকে কোনোভাবেই আর যেতে দিত না। এখনও ও রোজ রূপকথাদের বাড়িতে যায়, বেশিরভাগই সকালে 11টার পর। আসলে ওই সময় গেলে রূপকথা স্কুলে চলে যায়, বাড়িতে তখন শুধুই ওর মা। আসলে এখন রূপকথার মুখোমুখি হলে কিছুতেই চোখ দুটো তুলে রাখতে পারে না রিক, সেটা মাটিতে নেমেই যায়। রূপকথাও রিককে দেখলে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করে। কখনো কখনো সন্ধেবেলা রিক ওদের বাড়িতে এলে ও নিজের ঘরের দরজা বন্ধ করে থাকে। মাঝে মাঝে রিকের থমথমে মুখটা দেখে খারাপ লাগে। মনে হয় যে যা হয়েছে তারপর রিক ভালো নেই, আগের মতন নেই। কিন্তু যখনই মাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে, তখন এই ভাবনাগুলো মন থেকে মিলিয়ে যায় রূপকথার। বারবার মনে হয় মাত্র 30,000 টাকা সেদিন রিক দিতে পারেনি, আর তার দাম আজ ওর মাকে দিতে হচ্ছে, সারাক্ষণ এক জায়গায় বসে থেকে নিথর দুটো পাকে সঙ্গী করে। এরপর আর রিকের সাথে ওর কথা বলা সম্ভব না কখনো। এই নিস্তব্ধতাটাই আজ ওদের মধ্যে সব থেকে বড় সত্যি। আসলে কিছু জিনিস কখনো চাইলেও ভোলা যায় না। দুজনের মাঝখানে খারাপ লাগা, যন্ত্রণার একটা মোটা কাচের দেওয়াল তৈরি হয়ে যায়।
যেই দেওয়ালে দুপাশে দাঁড়িয়ে একে অপরকে পরিষ্কার দেখা গেলেও আর ফিরে যাওয়া যায় না, চুপচাপ নীরবে দূরেই থাকতে হয়। এই দূরত্বের দেওয়ালের দুপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে এখন একটা বছর কেটে গেছে। দেখতে দেখতেই আজ 2 নভেম্বর, রূপকথার জন্মদিন। দুর্গাপুজো শহর ছেড়ে কিছুদিন আগে চলে গেলেও শরতের নীল আকাশ, সোনালি রোদেরা এখনও ঠিকানা বদলায়নি। তারা আজও এই শহরেরই বাসিন্দা। সকালেই আকাশটা দেখতে দেখতে রূপকথার আজ এইসবই মনে হচ্ছিল। স্নান করে রেডি হয়ে নিয়েছে এখনো, এরপর পুজো দিতে যেতে হবে মন্দিরে। অন্যবার মা সঙ্গে যায়, কিন্তু এবার তো আর সেটা সম্ভব না। যাই হোক, ও নিজেই যাবে, মায়ের হয়ে নিজের নামে পুজো দেবে। এই ভেবে ড্রয়িং রুমে এলো, কিন্তু হঠাৎ মাকে দেখে পাটা কেমন থমকে গেল। প্রত্যেকবারের মতন এবারও মা স্নান করে ভিজে চুলে নতুন তাঁতের শাড়ি পরে ওর সামনে দাঁড়িয়ে, হ্যাঁ দাঁড়িয়ে। হুইল চেয়ারটা আজ দূরে একটা কোণায় পড়ে আছে। মায়ের যেন তার সাথে আর কোনো সম্পর্কই নেই। রূপকথা যেন চোখে বিশ্বাসই করতে পারছে না যে এটা সম্ভব। এর মধ্যে ওর চোখের পলকে মা হাসি মুখে ওর সামনে হেঁটে এসে সে প্রত্যেক বছরের মতন বলে উঠল, "কি রে, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যাবি না মন্দির? আমি কিন্তু একদম রেডি।" রূপকথার এখনও যেন কিছু বিশ্বাস হচ্ছে না। ও কি স্বপ্ন দেখছে? ওর মা ওর সামনে দাঁড়িয়ে হেঁটে চলে বেড়াচ্ছে। রূপকথার মুখের এক্সপ্রেশনটা দেখে ওর মা আবার বলে উঠল, "না, তুই স্বপ্ন দেখছিস না, যা হচ্ছে একদম বাস্তবেই হচ্ছে। এবার তো হাস। 1 বছর ধরে তোর ওই গোমড়া মুখ দেখতে দেখতে আমি ক্লান্ত।" এই সব শুনে রূপকথার ঘোর কাটল। নিজেকে সামলে কিছু কথা সাজিয়ে বলল, "কিন্তু এটা কি করে সম্ভব হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না।" রূপকথার মা এবার হেসে ফেলল, "তোর বোঝার কথাও না। তোকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো আমি ইচ্ছে করে কিছু বুঝতে দিইনি। তবে পুরো আইডিয়াটাই রিকের ছিল। আর আজ যে আমি একদম ঠিক হয়ে গিয়েছি, সেটা ওর জন্যই। তুই স্কুলে পড়াতে চলে যাওয়ার পর রিক রোজ আমাদের বাড়িতে আসতো। ও কলকাতার বেস্ট ডাক্তারদের, বেস্ট ফিজিওথেরাপিস্টকে অ্যাপয়েন্ট করেছিল আমার ট্রিটমেন্টের জন্য। তুই চলে গেলে রিক আমাকে তাদের কাছে নিয়ে যেত, আবার কখনো তারা আমাদের বাড়ি এসে আমাকে দেখতো। এইভাবে রোজ একটু একটু চেষ্টা করতে করতে একদিন দেখলাম হাঁটতে পারছি। আর আমার চেনাটাই ঠিক ছিল, কিন্তু রিক কখনোই একজন খারাপ মানুষ না। আর এরপর ওকে দেখে ওই রকম হয়েছিল, সেটা তো ইচ্ছে করে করেনি। ও জানতো না আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না বুঝে ফোনটা কেটে দিয়েছিল। আর এই 1 বছরে ওই একটা ঘটনা রিকে কতটা এফেক্ট করেছে সেটা আমি দেখেছি। এত চুপচাপ ও আগে ছিল না। হ্যাঁ মানছি, না বুঝেও একটা ভুল করেছিল, কিন্তু কজন পারে নিজের ভুলটাকে ঠিক করতে। তাই বলছি, আর রেগে থাকিস না। এই সবের মধ্যে হঠাৎ রূপকথাদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতে রিকের মা, হাতে আবার 2টো প্যাকেট। রূপকথা ঠিক কিছু বুঝতে পারছিল না, তখন রিকের মাই বলে উঠল, "এই প্যাকেট 2টো তোর জন্যই এনেছি। 2টো ব্ল্যাক ফরেস্ট কেক আছে, স্পেশালি তোর জন্মদিনের জন্য।" কথাটা শুনে রূপকথার হঠাৎ সেই পুরনো কথাটা মনে পড়ল। রূপকথা তো একদিন রিকের কাছে 2টো ব্ল্যাক ফরেস্ট কেকই চেয়েছিল। তাহলে কি রিকি এগুলো পাঠিয়েছে? না, এত কিছুর পর একবার রিকের সাথে দেখা করতেই হবে। অনেকদিনও দরজা বন্ধ করে থেকেছে, আজ সেই দরজাটা খুলে রিকের কাছে যেতেই হবে। এই ভেবে জিজ্ঞেস করলো, "কাকিমা, রিক কোথায়? আমি যাব ওর কাছে। অনেকদিন কথা বলিনি, কিন্তু আজ আর না।" কথাটা শুনে রিকের মা আলতো হেসে বলল, "যাক, রাগ কমেছে তাহলে, বাঁচা গেল। আর রিক কোথায় বা থাকবে? সেই পুরনো চিলেকোঠার ঘরে। ছোটবেলায় ঝগড়া হলে যেখানে বসে থাকতো, আজও সেখানেই আছে।" এরপর আর রূপকথা 1 মুহূর্ত দেরি করলো না। সেই ভাঙাচোরা রাস্তা, পুরনো গলিটা পেরিয়ে এখনও ওই রং ওঠা বাড়ির সামনে এসে হাজির। সেই পুরনো চিলেকোঠার ঘরটা আজও ওকে ডাকছে, একদম পুরনো দিনগুলোর মতন। রূপকথা সিঁড়ি দিয়ে উঠে সে চিলেকোঠার ঘরের দরজাটা এক ধাক্কায় খুলে দিল। ভাঙা ফার্নিচার, পুরনো দিনের ফটো ফ্রেম, শিক দেওয়া ওই জানলাটার মাঝে সে ছেলেটা দাঁড়িয়ে, আজও একদম আগের মতন। মনে হলো কত বছর যেন কেটে গেছে ওদের মাঝখান দিয়ে, কত সময় পেরিয়ে গেছে এই চিলেকোঠার ঘরে পুরনো দেওয়ালগুলোকে সঙ্গী করে। আজ আবার একটা আলোকবর্ষ বাদে সেই কাচের দেওয়াল ভেঙে ওরা এখন মুখোমুখি। আজ রূপকথায় নিস্তব্ধতা ভেঙে ভিজে গলায় প্রথম বলল, "মায়ের জন্য অত কিছু করলি, আর আমাকে একবারও বললি না কেন?" রিকের চোখ দুটো আজ জলে ঝাপসা, তাও 2টো কথা সাজিয়ে বলল, "বললে তো ভাবতিস চ্যারিটি করছি। তাও যাক, এতদিন বাদে তোর গলার আওয়াজটা অ্যাটলিস্ট শুনতে পেলাম। নইলে এতদিন তো পুরো সাইলেন্ট মোডে ছিলিস। যাই হোক, আরও যদি কিছু কথা শোনানোর থাকে শুনিয়ে ফেল, মনে রাখিস না প্লিজ আর কিছু।" এবার রূপকথার চোখের জলের সঙ্গে একটা রাগও এসে জমা হলো।
থামবি তুই? বেশ করেছি কথা বলিনি। আর তুই কি করেছিস তার আগে? ফোন করলে 2 মিনিট কথা বলেই 90% টাইম রেখে দিতিস, সারাক্ষণ কাজ আর কাজ। জন্মদিনে উইশ করলাম তখনও তারা কে না কে বার্থডে পার্টি দিয়েছে সেখানে যেতে হবে। রূপকথার একসঙ্গে এতগুলো কমপ্লেন শুনে রিক আর চুপ থাকতে পারলো না। আচ্ছা ঠিক আছে, সরি, পুরনো সব কিছুর জন্য সরি। আর কখনো এই ভুলগুলো রিপিট করব না, প্রমিস। আর কে না কে বার্থডে পার্টি দিলেও আমি বলবো আমি যেতে পারছি না। তোর থেকে বেশি পাত্তা আমি আর কাউকে দেব না, সত্যি, আজ আমি শপথ করলাম। এইসব শুনে রূপকথার না হেসে থাকতে পারলো না। অনেকদিন বাদে সে পুরনো রিক যেন এসে হাজির হয়েছে ওর কাছে। আর রূপকথার এই হাসি মুখ দেখে রিকের কনফিডেন্সটাও এবার অনেকটা বেড়ে গেল। তাই বেশ জোর গলায় বলল, আচ্ছা তুই রাজি তো? বিয়ের ডেটটা তাহলে ফাইনাল করতে বলি? হঠাৎ বিয়ের ডেটের কথা শুনে রূপকথা আকাশ থেকে পড়ল। এসব আবার কি বলছে? ওর মুখ দেখে রিক আবার বলে উঠল, এইরকম এক্সপ্রেশন কেন দিচ্ছিস? 2টো ব্ল্যাক ফরেস্ট কেক দিলাম, তাতেও কিছু বুঝলি না? রূপকথা এবার অবাক হয়ে প্রশ্ন করলো, ব্ল্যাক ফরেস্ট কেকের সাথে বিয়ের কি সম্পর্ক? কি বলছিসটা কি তুই? রিক এবার ধৈর্য হারালো। আরে বাবা, 2টো ব্ল্যাক ফরেস্ট কেক খেয়ে তুই যতই মোটা হোস না কেন, আমার কোনো প্রবলেম নেই। আমি তোর বর হতে রাজি আছি, বুঝলি? এই 1 বছরে এত চুপচাপ থেকে এটা অন্তত বুঝে গেছি যে 1000টা রেস্টুরেন্ট থাক, 1000টা বিজনেস ডিল ক্লায়েন্টস থাক, কিন্তু তুই না থাকলে সব কিছু ইনকমপ্লিট। আর এই 1 বছরে তুই যখন সকালে বাড়ি থাকতিস না, তখন তো তোর বাড়ি যেতাম, তোর ঘরেও যেতাম। তখন তোর পার্সোনাল ডায়েরি পড়ে পার্সোনাল ফিলিংসের ব্যাপারে সব কিছু আমি জেনে গেছি। তাই বলছি বিয়ের ডেটটা এবার ফাইনাল করা যাক। কথাটা শুনে রূপকথার পারদ চড়ে গেল। তুই আমার বাড়ি গিয়ে বসে বসে আমার পার্সোনাল ডায়েরি পড়তিস? তোর লজ্জা করে না? আর তুই তো স্নেহাকে লাইক করিস, সারাক্ষণ তো আগে ওরই গুণ গাইতিস কথায় কথায়। আমি তো কখনো সিনেই ছিলাম না। রিক এবার হেসে ফেলল। তুই কি পাগল? স্নেহা জাস্ট আমার বিজনেস পার্টনার। ওকে নিয়ে আমি কখনো ওইভাবে ভাবিনি। হ্যাঁ, ওর পার্সোনালিটি, কথাবার্তা আমার ভালো লাগে, সে তো অনেকেরই লাগে। আর একটা ইনফরমেশনও দিয়ে দিই, আমার এক কলেজ ফ্রেন্ডের সাথে আমি দায়িত্ব নিয়ে স্নেহার আলাপ করিয়ে দিয়েছি। আর নাও দে আর ইন এ রিলেশনশিপ, বুঝলি? এবার তো বিশ্বাস হলো। যদি ওকে লাইক করতাম তাহলে নিশ্চয়ই এই ঘটকের কাজটা করতাম না। আর বেশ করেছি, তোর ডায়েরি পড়েছি। এই 1 বছর তুই তো সাইলেন্ট মোডে ছিলিস, তাই তোর ডায়েরিটা তোর অল্টারনেটিভ হিসেবে কাজ করেছে। এবার তো বিয়ে করবি আমাকে? না, এত কিছু শুনে আর বুঝে রূপকথার আর না বলার মতন কিছু ছিল না সেদিন। এবার তো বিয়ে করতেই হবে। তাই আজ রিকের হাতটাকে শক্ত করে ধরলো, ঠিক আগের মতন। সত্যি, লাইফে যেন হঠাৎ করে কখনো কখনো সারপ্রাইজ দেয়, সব কিছুকে কেমন সহজ করে দেয়, পুরো হিসেবটাকেই বদলে দেয়। আর ওই না দেখা কাচের দেওয়ালগুলো এক নিমেষে ভেঙে দূরত্বগুলো শেষ হয়ে যায়। আর হঠাৎ বিনা নোটিশে বাস্তব আর রূপকথা মিলেমিশে এক হয়ে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।